হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিগত বছরের বাংলা ব্যাকরণ এবং বাংলা প্যাডাগোজি থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন সঠিক ব্যাখ্যা এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। যেখানে থাকছে পশ্চিমবঙ্গে আপার প্রাইমারি টেট পরীক্ষা এবং প্রাইমারি, এছাড়াও সিটেটের মতন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। বিগত বছরের প্রশ্নপত্রগুলি ফলো করলে আমার ধারণা যে 2026 সালে যে পরীক্ষা হতে চলেছে সিটেটের পরীক্ষা এবং 2027 সাল অথবা 2026-এ যে পরীক্ষাগুলি হতে চলেছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বাংলা ব্যাকরণ ও প্যাডাগোজি থেকে বিগত বছরের আসা প্রশ্নপত্রগুলো। আমার চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। তোমরা কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। এছাড়াও আরেকটি কথা, আমার চ্যানেল থেকে তোমরা কোন প্রকার ভিডিও পেতে চাও অথবা তোমাদের উপকারে লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আমার আরও বেশি সুবিধা হবে কী ধরনের ভিডিও করলে তোমাদের সুবিধা। এছাড়াও যারা বাংলা ব্যাকরণ থেকে পূর্ববর্তী ভিডিওগুলি দেখতে পারোনি, যেখানে আমি স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, শ্রেণীবিভাগ ও ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছি, সেই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিবে। তাহলে অত্যন্ত কার্যকরী হবে বাংলা ব্যাকরণের ছোট ছোট জিনিসগুলো শেখার। প্রথম প্রশ্ন রয়েছে, নিচের কোনটি ওষ্ঠ ব্যঞ্জনধ্বনির প্রকৃষ্ট উদাহরণ? এর জন্য স্ক্রিনে 4টি অপশন দেখতে পাচ্ছি, ঘ, থ, ঢ এবং জ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? বাংলা ওষ্ঠ ব্যঞ্জনধ্বনির প্রকৃষ্ট উদাহরণ হবে ভ, অর্থাৎ 3 নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা ছোট করে জেনে নিই ওষ্ঠ ব্যঞ্জনধ্বনিটা কী। শব্দ উচ্চারণের সময় যে সমস্ত ব্যঞ্জনধ্বনি আমাদের ওষ্ঠ এবং অধরকে স্পর্শ করে উচ্চারণ করে সেটি হলো ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি। বাংলাতে যে সমস্ত ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি রয়েছে প, ফ, ব, ভ এবং ম, এই কয়েকটি ওষ্ঠ ব্যঞ্জনধ্বনির মধ্যে পড়ছে। এর পরবর্তী 2 নম্বর কোশ্চেন, জানা থেকে অজানার যাত্রাপথ কিংবা সহজ থেকে কঠিনের যাত্রাপথ এটি কি? এটি বাংলা প্যাডাগোজির একটি প্রশ্ন রয়েছে। এ নম্বরে রয়েছে বিশ্লেষণ পদ্ধতি, অবরোহ পদ্ধতি, 3 নম্বরে রয়েছে প্রাসঙ্গিক পদ্ধতি এবং 4 নম্বরে রয়েছে আরোহ পদ্ধতি। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? কোনো কিছু জানা থেকে অজানার যাত্রাপথ অথবা সহজ থেকে কঠিনের মধ্য দিয়ে বের করে নেওয়া না উত্তরটি, সেটি বাংলা ব্যাকরণের আরোহ পদ্ধতির একটি বিশেষ বৈশিষ্ট্য। এরপর 3 নম্বর কোশ্চেন, জিহ্বা শিখরীয় ধ্বনি কোনটি? 1 ক, 2 গ, 3 উম এবং 4 থ। কোনটি হবে জিহ্বা শিখরীয় ধ্বনি? জিহ্বা শিখরীয় ধ্বনি হবে থ, অর্থাৎ ত বর্গের থ ধ্বনিটি হবে জিহ্বা শিখরীয় ধ্বনি। 4 নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে কোশ্চেন নাম্বার 4, দুটি শব্দের বানান এক, উচ্চারণও এক, কিন্তু ব্যুৎপত্তি অর্থ আলাদা হয়, তাদেরকে সাধারণত কি বলা হয়? এর জন্য অপশন রয়েছে 4টি, 1 সমধ্বনি, 2 সম্পূরক, 3 শ্রুতিধ্বনি, 4 সমরূপ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? দুটি শব্দের যদি বানান এক হয় এবং উচ্চারণও যদি এক হয়, তবে এর ব্যুৎপত্তি অর্থ যদি আলাদা হয় তবে তাকে আমরা বলবো সমরূপ। 4 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 6 নম্বর, দ্য সাইকোলজি অব মিনিংফুল ভার্বাল লার্নিং এই উল্লেখযোগ্য বইটি কার লেখা? 1 ডেল হিউমস, 2 হেনরি উইটসন, 3 ডেভিড আসওয়েল, 4 ক্রিস্টোফার ব্রুমফিট। এই 4টি অপশনের মধ্যে কোন দার্শনিক দ্য সাইকোলজি অব মিনিংফুল ভার্বাল লার্নিং এই গুরুত্বপূর্ণ বইটি লিখেছিলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন, ডেভিড আসওয়েল। তিনি সাইকোলজি অব দ্য মিনিংফুল ভার্বাল লার্নিং এই বইটি লিখেছিলেন। মূলত এই বইটি ছিল শিক্ষার্থীদের অর্থপূর্ণ শিখন বা জ্ঞান অর্জনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন ডেভিড আসওয়েল। অর্থপূর্ণ শিখনের বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন এই বইটিতে তিনি। এর পরবর্তী প্রশ্ন, এসএলডি এই পরিভাষাটির প্রবক্তা কে ছিল? 1 নম্বরে রয়েছে স্যামুয়েল এ ক্রিক, 2 নম্বরে রয়েছে পিঙ্গেল মর্গ্যান এবং 3 নম্বরে রয়েছে অ্যাডল্ফ কাসুমাল, 4 নম্বরে রয়েছে জন বি ওয়াটসন। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর?
SLD এই পরিভাষাটি প্রবক্তা ছিল স্যামুয়েল এ ক্রিক। 1 নম্বর হচ্ছে এ প্রশ্নের সঠিক উত্তর। জানা গেছে SLD পরিভাষাটির পূর্ণ নাম স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার। এটি সাধারণত পড়ার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে বা অঙ্ক করার দক্ষতাকে প্রভাবিত করে থাকে। যিনি প্রবক্তা ছিল স্যামুয়েল এ ক্রিক। এর পরবর্তী কোশ্চেন, একটিমাত্র শব্দের প্রভাবে অন্য কোনো শব্দের রূপ পরিবর্তন হলে তাকে কি বলা হয়? 1 বিমিশ্রণ, 2 অভিধা, 3 প্রকৃতি, 4 অভিধ। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? একটিমাত্র শব্দের প্রভাবে যদি অন্য একটি শব্দের রূপ পরিবর্তন হয় তখন আমরা তাকে বলবো বিমিশ্রণ, অর্থাৎ 1 নম্বর হচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী প্রশ্ন, নিচের যেটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়? 1 উপলব্ধি, 2 ধীরতা, 3 নির্ভুলতা, 4 অভিব্যক্তি। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? আদর্শ পাঠের বা সড়ক পাঠের যেটি বৈশিষ্ট্য রয়েছে উপলব্ধি, নির্ভুলতা এবং অভিব্যক্তি, কিন্তু যেটি বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে ধীরতা, ধীর, সেটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর 2 নম্বর। এর পরবর্তী প্রশ্ন, সেমিকোলন এই জ্যোতিচিহ্নটিকে বাংলায় সাধারণত কী বলা হয়? 1 রেখাচিহ্ন, 2 পাদচ্ছেদ, 3 পদবিশ্লেষ চিহ্ন, 4 অর্ধচ্ছেদ। সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন অর্ধচ্ছেদ। সেমিকোলন জ্যোতিচিহ্নকে অর্ধচ্ছেদ বলা হয়। পরবর্তী প্রশ্ন, শব্দের মধ্যে স্বরধ্বনি যদি লোপ পায় তখন তাকে কি বলা হয়? 1 বিপ্রকর্ষ, 2 সম্প্রকর্ষ, 3 সমীভবন এবং 4 স্বরভক্তি। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? যদি শব্দের মধ্যে কোনো স্বরধ্বনি লোপ পেয়ে যায় তখন তাকে আমরা বলবো সম্প্রকর্ষ। পরবর্তী প্রশ্ন, শোনার ক্ষেত্রে বাধা নয়, এর জন্য 4টি অপশন আছে। 1 আগ্রহের অভাব, 2 ভয় বা উদ্বেগ, 3 শব্দের অস্পষ্টতা বা কোলাহল, 4 আত্মবিশ্বাস। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? শোনার ক্ষেত্রে বাধা নয়, অর্থাৎ শোনার ক্ষেত্রে যেটি বাধা নয় সেটি হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস কখনোই শোনার ক্ষেত্রে বাধা নয়, কিন্তু আগ্রহের অভাব বা শব্দের অস্পষ্টতা বা ভয় বা উদ্বেগ যদি মনের মধ্যে থাকে তাহলে সেটি শুনতে অসুবিধা হতে পারে। এর পরবর্তী প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন এর মূল নীতি কী? এর জন্য 4টি অপশন দেওয়া আছে। 1 সকল ভাষার প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলা, 2 মাতৃভাষাকে শিক্ষণের মাধ্যম হিসাবে ব্যবহার করে ক্রমান্বয়ে অন্য ভাষা যুক্ত করা, 3 বিশ্বের সকল ভাষাকে একসঙ্গে শেখানো, 4 বহুমাত্রিক মূল্যায়নের জন্য প্রস্তুত করে তোলা। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে মাল্টিলিঙ্গুয়াল এডুকেশনের মূলনীতি? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন মাতৃভাষাকে শিক্ষণের মাধ্যম হিসাবে ব্যবহার করে ক্রমান্বয়ে অন্য ভাষাকে যুক্ত করাই, সেটি হলো মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন। এর পরবর্তী প্রশ্ন, কবিতার পাঠকে কি বলা যায়? দক্ষতা পাঠ, চর্বণা পাঠ, রসবোধকমূলক পাঠ নাকি জ্ঞানমূলক পাঠ? 4টি অপশনের মধ্যে কোনটি হবে প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন রসবোধমূলক পাঠ। কবিতার পাঠকে রসবোধমূলক পাঠ বলা হয়। এই প্রসঙ্গে জেনে নিই চর্বণা পাঠ আসলে কি। চর্বণা পাঠ হলো কোনো জটিল তথ্যবহুল বা বিচার বিশ্লেষণমূলক লেখার গভীর ও নিবিড় অধ্যয়নকে বলা হয়। সহজভাবে বললে বলা যায় কেবল পড়ার জন্য না পড়ে কোনো প্রবন্ধ বা গবেষণাধর্মিক লেখার অন্তর্নিহিত অর্থ, যুক্তি ও তথ্যগুলি খুঁটিয়ে খুঁটিয়ে উপলব্ধি করার প্রক্রিয়াই হলো চর্বণা পাঠ, বা ইংরেজিতে তাকে ক্রিটিক্যাল স্টাডিও বলা যেতে পারে। এর পরবর্তী প্রশ্ন, কোনো একটি ক্রিয়া একাধিক পদ নিয়ে যদি তৈরি হয় তখন তাকে কি বলা হয়? 1 সংযোগমূলক ক্রিয়া, 2 নিযন্ত ক্রিয়া, 3 বিধেয় ক্রিয়া, 4 বাক্যাংশ ক্রিয়া। সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন বাক্যাংশ ক্রিয়া। কোনো একটি ক্রিয়া যদি একাধিক পদ নিয়ে তৈরি হয় তখন তাকে বাক্যাংশ ক্রিয়া বলে। এর পরবর্তী প্রশ্ন, পাঠ পরিকল্পনার যে স্তরে শিক্ষার্থীদের অর্জিত শিক্ষণের মূল্যায়ন করা হয় সেটি কোনটি? 1 প্রস্তুতি স্তর, 2 প্রয়োগের স্তর, 3 উপস্থাপনের স্তর, 4 উপস্থাপনোত্তর স্তর। কোনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর? পাঠ পরিকল্পনার যে স্তরে শিক্ষার্থীদের অর্জিত শিক্ষণের মূল্যায়ন করা হয় সেটি হলো উপস্থাপনোত্তর স্তর, অর্থাৎ 4 নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর কোশ্চেন নাম্বার 17, নিচের কোন বিবৃতিটি ভাষা শ্রেণীতে সাহিত্যিক পাঠ অধ্যয়নের জন্য সত্য নয়? এর জন্য 4টি অপশন আছে। 1 সাহিত্যিক পাঠ জটিল চিন্তন এবং প্রতিক্রিয়ার বিকাশ সাধন করে, 2 সাহিত্যিক পাঠ কেবলমাত্র প্রশংসা এবং আমোদের জন্য,
3. সাহিত্যিক পাঠ ব্যাকরণ শিক্ষণে অবশ্যই ব্যবহার করতে হবে। 4. সাহিত্যিক পাঠ ভাষা শিক্ষণের ক্ষেত্রে সাংস্কৃতিক অন্তর্ভুক্তিকরণ। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? 4টি বিবৃতির মধ্যে কোন বিবৃতিটি ভাষা শ্রেণীতে সাহিত্যিক পাঠ অধ্যয়নের জন্য ভুল রয়েছে? 2 নম্বর অপশন রয়েছে সাহিত্যিক পাঠ কেবলমাত্র প্রশংসা এবং আমোদের জন্য, এটি একদম ভুল রয়েছে। বাকি 3টি বিবৃতি সঠিক রয়েছে। সুতরাং 2 নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর। এরপর কোশ্চেন নাম্বার 18। ভাষা শিক্ষণের কোন আবেদনটি বিশ্বাস করে যে ভাষা একটি অভ্যাস? 4টি অপশন আছে। 1. স্বাভাবিক আবেদন, 2. সহযোগীমূলক ভাষা শিক্ষণ, 3. শ্রবণ ভাষিকতা, 4. সংযোগমূলক ভাষা শিক্ষণ। 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? ভাষা একটি অভ্যাস, এর মধ্যে রয়েছে স্বাভাবিক আবেদন অর্থাৎ ন্যাচারাল অ্যাপ্রোচ। 1 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19। প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য একটি শিশু একটি অপঠিত অনুচ্ছেদ পড়ে। এই ধরনের পঠন বলতে কী বোঝায়? 1. ভাষা ভাষা পঠন, 2. বিস্তৃত পঠন, 3. পুঙ্খানুপুঙ্খ পঠন, 4. বিশিষ্ট পঠন। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই ধরনের পঠনকে বলা হতে পারে ভাষা ভাষা পঠন। শিশু অপঠিত অনুচ্ছেদ পড়াতে এটি ভাষা ভাষা পঠনের একটি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর কোশ্চেন নাম্বার 20। শিক্ষিকা শিক্ষার্থীদের 5টি চিত্র দেখান এবং এর ভিত্তিতে তাদেরকে গল্প লিখতে বলেন। এটি কোন ধরনের পঠনের উদাহরণ? 1. অংশীদারি পঠন, শেয়ার রিডিং, 2. সৃজনশীল লিখন, ক্রিয়েটিভ রাইটিং, 3. শো অ্যান্ড টেল, 4. জিগশো ডিকটেশন। এই 4টি অপশনের মধ্যে কোন পঠনটি প্রকৃষ্ট উদাহরণ? শিক্ষিকা শিক্ষার্থীদের 5টা চিত্র দেখান এবং তার ভিত্তিতে শিক্ষার্থীরা গল্প লিখতে বসেন। এটি সাধারণত সৃজনশীল লিখনের উদাহরণ অর্থাৎ ক্রিয়েটিভ রাইটিং। 2 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 21। নিচের কোনটি ভাষায় কর্মক্ষমতা ভিত্তিক মূল্যায়নের বৈশিষ্ট্য? 1. অপ্রাসঙ্গিক ভাট উপাদান, 2. প্রাসঙ্গিক সংযোগমূলক কার্য, 3. বহু নির্বাচিত প্রশ্ন, 4. অসংক্রিয় কর্মক্ষমতা। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? কর্মক্ষমতা ভিত্তিক মূল্যায়ন, যেটি সাধারণত প্রাসঙ্গিক সংযোগমূলক কার্যের বৈশিষ্ট্য। 2 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপর একটি বিবৃতি রয়েছে। নিচের কোন বিবৃতিটি পঠনের ক্ষেত্রে সত্য? এ. পঠন হলো কেবলমাত্র বর্ণ শব্দ সম্পর্ক বুঝতে পারে এবং সঠিকভাবে শব্দ উচ্চারণ করে। বি. অর্থ বোঝার ক্ষেত্রে পঠন হলো সংকেতের অর্থোদ্ধার। এর মধ্যে সঠিক বিকল্পটি বেছে নিতে বলা হয়েছে। 1 নম্বরে আছে বি সত্য, এ মিথ্যা, 2. এ এবং বি উভয় মিথ্যা, 3. এ বি উভয় সত্য, 4. এ সত্য কিন্তু বি মিথ্যা। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এ প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন, এ বি উভয় সত্য। অর্থাৎ পঠন হলো বর্ণ শব্দ সম্পর্ক বুঝতে পারে এবং সঠিকভাবে শব্দ উচ্চারণ করে পঠনের মধ্য দিয়ে। আর অর্থ বোঝার ক্ষেত্রে পঠন হলো সংকেতের অর্থোদ্ধার। এর পরবর্তী প্রশ্ন, একজন শিক্ষিকা তার ছাত্রদের শ্রবণ দক্ষতা মূল্যায়ন করতে হবে। নিচের কোন কার্যটি উনি শ্রবণ মূল্যায়ন হিসাবে নির্বাচন করবেন? 1. শিক্ষিকা শিশুদের একটি গল্প পড়তে বলবেন এবং তারপর বোধ পরীক্ষণ ভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করবেন। 2. শিক্ষিকা শব্দভাণ্ডার ভিত্তিক কার্য দেবেন। 3. শিশুদের মৌখিক পরিবেশনায় মান নির্ণয় করবেন। 4. শিক্ষিকা একটি গল্প বলবেন এবং তারপর বোধ পরীক্ষণ ভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করবেন। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে 4 নম্বর অপশন, শিক্ষিকা একটি গল্প বলবেন ছাত্রদের এবং তারপর বোধ পরীক্ষণ ভিত্তিক প্রশ্ন তিনি জিজ্ঞাসা করবেন ছাত্রদের। 4 নম্বর হচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী প্রশ্ন, ভাষার অর্থ সংক্রান্ত দিকটি কিসের সাথে সম্পর্কিত? 1. ব্যাকরণগত নিয়মাবলী, 2. রূপতত্ত্বের ওপর, 3. ধ্বনিতত্ত্বের ওপর, 4. শব্দার্থ তত্ত্বের ওপর। ভাষার অর্থ সংক্রান্ত দিকগুলি সাধারণত শব্দার্থ তত্ত্বের সঙ্গে সম্পর্কিত। 4 নম্বর হচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী কোশ্চেন নাম্বার 25। নিম্নে প্রদত্ত কোনটি ভাষা শিক্ষণের প্রকৃষ্ট আদর্শ নয়? নাম্বার 1, ভাষা সংযোগের মাধ্যমে একটি উপাদান। নাম্বার 2,
ভাষা শেখা হয় ব্যাকরণের গঠননীতিগুলি মুখস্থের মাধ্যমে। নাম্বার 3, দক্ষতা ও জ্ঞানকে আয়ত্তীকরণ করে ভাষা শেখানো হয়। নাম্বার 4, শিখনের শিক্ষার্থীরা তাদের পছন্দসই আবেদনের বৈচিত্র্য আনতে পারে। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? ভাষা শিখনের প্রকৃত আদর্শ নয়, সেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন। ভাষা শেখা হয় ব্যাকরণের গঠনরীতি মুখস্থের মাধ্যমে, সেটা কখনোই নয়। ভাষা করা হয় সংযোগ সাধনের মাধ্যমে এবং দক্ষতা ও জ্ঞানকে আয়ত্তীকরণ করে ভাষা শেখা হয়। অথবা শিখনের শিক্ষার্থীরা তাদের পছন্দের আবেদনের বৈচিত্র্য আনতে পারে। এইভাবে ভাষা শিখন সম্ভব হয়। আজকের ভিডিওতে সিটেটের এই কয়েকটি পূর্ববর্তী এক্সামে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে আসছে সিটেটের অন্যান্য প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। বাংলা বিষয়ের ওপর অন্যান্য যে সমস্ত প্রশ্ন এসেছিল সিটেটে, সেগুলি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।